হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। গতকাল ভিডিওটা পোস্ট করার পরে তোমরা অনেকেই বলেছো, হ্যাঁ দিদি জয়ীর ভিডিও দেখেছি। তো আমি জানি যে তোমরা অনেকেই হয়তো জয়ীর ভিডিও দেখো, কিন্তু খবরটা তো পাওনি। আর এটা ভেবে সবথেকে বেশি ভালো লাগছিল যে তোমরা সার্চ করছিলে আমি ভিডিও দিচ্ছিলাম কি দিচ্ছিলাম না। তো যাই হোক, দেখো আজ তো আবার একটা নতুন ভিডিও আরম্ভ করেছি। ওটা তো আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজ নতুন সকাল, নতুন একটা দিন। অনেক কটা দিন প্রায় মোবাইল খারাপের জন্য রেস্ট নিয়েও কেটে গেছে। তবে গরম কিন্তু কোনো রকমই কমছে না, কারণ আমাদের এদিকে এখন একটু বৃষ্টি নেই। অনেকদিন ধরে মাথাটা শ্যাম্পু করবো করেও টাইম আর করে উঠতে পারছি না। আজকে সকালবেলা একদম ঘুম থেকে উঠে ব্রাশ করেই ভাবলাম মাথাটা একটু তেল দিয়ে নিই। তেল দিয়ে তারপরে মাথায় শ্যাম্পু করলে দেখেছি চুল পড়াটা অনেকটা কমে। আর দেখো, এই যে আমি ওপরটুকুই আঁচড়াই, নিচের দিকটা আর আঁচড়াই কেন জানো? এত চুল পড়ে, তো নিচের দিকে যখন মাথায় শ্যাম্পু করি যেদিন, তো ওই একদিনই আমি আঁচড়াই। এই যে গুটিয়ে মুটিয়ে তুলে রেখে দিলাম, কারণ এই গরমের মধ্যে ঘাড়ের মধ্যে যদি একটু চুল লাগে খুব অস্বস্তি লাগে। সকাল শুরু হলো, এখন সকাল শুরু হলো বলবো না, কাজ মোটামুটি বাসি ঘরটা ঝাঁট দিয়েছি, কিছু বাসন ছিল সেগুলো ধুয়েছি। আর তারপরে বাইরে সিঁড়ির সামনের দিকটা, সিঁড়ির ঘরের দিকটা সমস্ত একটু জল দিয়েছি। তারপরে দেখলাম না, কাজে আর এনার্জি আসছে না, ঠাকুরের বাসনটা পরে ধোবো। ঠাকুরের বাসনটা তো এখন ধুইও না, কারণ তোমরা অনেকেই বলো কেন দিদি বাসি জামা কাপড়ে তুমি ঠাকুরের বাসন ধোও। তো ভাবলাম ঠিক আছে, চলো আমি আমার রুটিনে তো করতাম, অনেকেই আমাকে এই ব্যাপারটায় অপছন্দ করে, তো এখন আর করি না। এখন একেবারে জামা কাপড় টাপড় ছেড়ে নিয়ে যখন ঠাকুর ঘর পরিষ্কার করি তখন একেবারে ধুয়ে দিই। এদিকে দেখো, বলে না কোনো জিনিস না জানলে যা হয়, ইন্ডাকশন ওভেনটা চালিয়ে চা বসাবো, তো দেখছি কোনো মতেই এটাতে পয়েন্ট উঠছে না। যেমন ধরো যেটা পয়েন্ট ওঠে আমরা কমাই বাড়াই, আমার তো এটা 1200 অবধি হায়েস্ট ওঠে, তো আমি দেখছি কিছুতেই এটা চালু হচ্ছে না। তারপরে নিজে হাসি পাচ্ছিল। তারপরে দেখলাম আচ্ছা, এটা বাটিটা বসালেই ওটার পয়েন্টটা চালু হয়ে যায়। আগে আমার ইন্ডাকশান ওভেন ছিল জানো তো, যখন প্রথম ইন্ডাকশান ওভেন উঠেছিল না, তো তখন আমার হাজব্যান্ডের এক বন্ধু এগুলো বিক্রি করতো। তখনকার সময় আমি ওটা 5000 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু আমি 5 দিনও ওটা ব্যবহার করতে পারিনি। তখন ইন্ডাকশান ওভেন একদম নতুন আমাদের এদিকে এসছিল, তো সেই কারণে কিনেছিলাম, যে চলো চেনাশোনার মধ্যে ছিল। তো তারপরে জিনিসটাই পুরো খারাপ ছিল, ব্যবহারই করতে পারিনি, তাই জানতামও না। তবে এখন এই ইন্ডাকশান ওভেনটা হয়ে কি সুবিধা হয়েছে জানো তো? চা করা, ভাত করা, ডাল সেদ্ধ করা, গ্যাসের অনেকটা সাশ্রয় হয়। তবে আমার বেশ ভালোও লাগে এটার মধ্যে রান্না করতে। তো এখনও রান্না করিনি কোনো কিছু। তোমরা অনেকেই বলেছিলে যে দিদি এটা নিরামিষ রেখে দাও, তো হয় না জানো তো, একটা ঘরের মধ্যেই আর আলাদাভাবে নিরামিষ করে ওইভাবে হয় না। তো এখনও আমি এটার মধ্যে মাছ মাংস কিছুই রান্না করিনি। হ্যাঁ, ডাল সেদ্ধ করেছি, ডাল রান্না করেছি, এখনও কোনো তরকারিও এর মধ্যে রান্না করিনি। হিসাব মতো এখনও এটা নিরামিষই আছে। চা খেলাম, মেয়ে আর আমি দুজনে চা খেলাম, কারণ তোমাদের দাদাভাই তো নেই। এর আগে ভিডিওতেই তোমাদের বলেছিলাম তোমাদের দাদাভাই নেই, এখন তো ও কদিন ওখানে সাইডে থেকে কাজ করছে, আমি আর মেয়ে দুজনে আছি। তবে আমি আর মেয়ে কিন্তু এখন আর রাত্রিবেলায় এই ঘরে ঘুমাই না। তোমাদের দাদাভাই থাকলে আমরা 3 জনে এই ঘরে ঘুমাই, না হলে আমার আর সাহস হয় না একা মেয়েকে নিয়ে এই ঘরে ঘুমানোর। মেয়ে তো শুয়ে পড়লে কিছুক্ষণ জায়গা থাকবে, ব্যাস, তারপরে ঘুমিয়ে পড়লে মেয়েকে আর কেউ পাত্তা পাবে না। তারপরে আমার ঘুমাতে অনেক লেট হয়ে যায়, তো সেই কারণে আমি ভরসা পাই না, কারণ জানলা টানলাগুলো খোলা, তো ভয় পাই, সত্যিই ভয় পাই। মেয়েকে নিয়ে আমি শাশুড়ি মায়ের ঘরে শুই, সারাদিনটা এখানে থাকি, রাত্রিবেলায় শুধু শোবার সময় ওই ঘরে চলে যাই। তবে ওই ঘর বলতে মনে পড়লো, আজ ওই ঘরটা পরিষ্কার করব। অনেক দিন ধরে ভাবছি, সেই যে অনুষ্ঠানের আগের দিন বিছানার চাদর পেতেছিলাম, তারপরে আর হয়নি। তো যাই হোক, দেখো এখানে গতকালকে বিকেলবেলায় জামা কাপড় কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলোই এখানে এখন মেলে দিচ্ছি। আর এখানে এখন টিফিন করব সকালবেলা। দেখতেই পারলে আমি একটু আটা চেলে নিলাম। অনেক প্যাকেটে দেখি ওই ঘরের মধ্যে আটা ছিল, কৌটোর মধ্যে ছিল, তো সমস্ত কিছু ওই ঘর থেকে নিয়ে আসলাম, কারণ ওই ঘর থেকে আজকে অনেক জিনিস এই ঘরে নিয়ে আসবো।
তো আটাগুলো সকালবেলায় নিয়ে এসে ওগুলো চেলে একেবারে ভালো করে কৌটোতে ভরে রাখলাম। দেখলাম অনেকটা আছে, ওগুলো ফেলে দেওয়ার কোনো মানেই হয় না। আর তারপরে এখানে সমস্ত জল ভরলাম, গোপালকে তুলে খেতে দিলাম, ঠাকুরঘর মুছে টুছে পরিষ্কার করলাম, ঠাকুরের বাসন ধুলাম। তো তারপরে এইদিকে সব কিছু রেডি করেছি। আর এইদিকে দেখো এখন মেয়ের সাইকেলটা বার করছি, কারণ কালকের থেকে পরশু দিন থেকে মেয়ের আবার স্কুল। আজকে সাইকেলটা ধুয়ে ঠুয়ে মেয়ে পরিষ্কার করবে, বললো মা আমার সাইকেলটা একটু বার করে দাও। তো সকালের জলেই সমস্ত কিছু ভরে ঠরে রেখেছি, মেয়ে পরে 11টায় জল আসবে, তখন মেয়ে সাইকেলটা ধুয়ে নেবে। আসলাম সকালের টিফিন বানাতে। সকালের টিফিনে আজকে আমরা গোলা রুটি করছি, অনেক দিন খাওয়া হয় না। আগে তো প্রায় গোলা রুটি খাওয়া হতো, তবে এখন আর খাওয়া হয় না। মেয়েকে বললাম কি খাবি, কারণ গতকালকে যা রান্না করেছিলাম ভাত আছে। মেয়ে বলল গোলা রুটি করো। বাজে এখন পুরো 12:30, আর ওদিকে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। ঘর ঠর একেবারে সমস্ত কিছু মুছে টুছে পরিষ্কার করে দিয়েছি। আর পুরো আমি ঘামে, দেখেছো, ভিজে গেছি পুরো। মাথা যন্ত্রণা তো সকালবেলায় কমেছে, আর সকালবেলা তাড়াহুড়ো করে সমস্ত ঘরের কাজগুলো শেষ করেছি। ওয়েদারটা এমন হয়ে আছে না, একটু হাওয়া দিলে এতটা কষ্ট হয় না। ওয়েদারটা এমন হয়ে আছে পুরো মেঘলা, মনে হচ্ছে এই এক্ষুনি বৃষ্টি নামবে। জামা কাপড় যেহেতু কালকে বিকেলে কেচে রেখেছিলাম, আজকে আর জামা কাপড় নেই। মেয়ে স্নান হবে, আমার স্নান হবে, তারপরে ওগুলো কাচবো। তবে আমি তো এখন স্নান করছি না, আমি মেয়েকে সাইকেলটা বার করে দিয়ে দিলাম। আমি এখন যাচ্ছি আমার শাশুড়ি মায়ের ঘরে। ঘরটা অনেক দিন পরিষ্কার করা হয় না, বিছানার চাদরও অনেক দিন চেঞ্জ করা হয় না। যেহেতু তোমাদের দাদাভাই নেই, এখন আমি আর মনা তো ওই ঘরে শুচ্ছি। যেহেতু জানলার কাজ নেই, তো রাত্রিবেলায় খুব ভয় করে। তোমাদের দাদাভাই থাকলে অতটা ভয় লাগে না, একজন ছেলে মানুষ থাকে। আর তারপরে যে সেই ভয় পাওয়ার কথা তোমাদের বলেছিলাম না, তো সেই কারণে আমি আর মনা শাশুড়ি মায়ের ঘরে শুই। আর কালকে শুতে গিয়েই খুব গাটা গিনগিন করছিল, যেহেতু ঘরে থাকা হয় না, ইঁদুরের উৎপাত তো আছেই। থাকাকালীনই ইঁদুরের উৎপাত ছিল, এখন তো আরও বেশি। তো সেই কারণেই কালকে বিছানার চাদরটা দেখে না শুতে ইচ্ছে করছিল না। তবে এত মাথা যন্ত্রণা করছিল, রাত্রিবেলায় আর বিছানার চাদর চেঞ্জ করতেও ইচ্ছে করছিল না। পাখাটা চালালাম, খুব গরম লাগছে। আর গোপাল তো বসে আছে এখানে জানলায়, পাখাটা ভুলে বন্ধ করে দিয়ে গেছিলাম। ঘর ঝাঁট দিয়েছিলাম, মুছেছিলাম, তো পাখাটা বন্ধ করে দিয়েছিলাম। তো সেই কারণে এখন যাব ওই ঘরটা একটু ঝাড়া মোছা করব, ভালো করে পরিষ্কার করব, করে মুছে চেঁচে তারপরে আমি স্নান করব। আর ওই ঘর থেকে দেখব কোনো কিছু একটা র্যাক খালি করতে পারি নাকি, কারণ আমার রান্নাঘরে না মশলাপাতির কৌটোগুলো রাখতে খুব অসুবিধা হচ্ছে। তো সেই কারণে ভাবলাম দেখি মেয়ের বইয়ের র্যাকটা যদি পাই তো খালি করতে পারি কোনো জায়গায় বইটা রেখে, তাহলে ওই র্যাকটা নিয়ে আসবো। রান্নাঘরটার সমস্ত কিছু পুছে চাচে পরিষ্কার করে দিয়েছি। আর ওই দেখো বাসনের র্যাকটা ওই দিকটায় রেখেছি, আর ওই সাইডটা ফাঁকা রেখেছি, কারণ আমি আলুর ঝুড়িটা নিয়ে আসবো, নাহলে আলু পেঁয়াজ এগুলো রাখতেও অসুবিধা হচ্ছে। আর ওই দেখো ঘড়ি আনা হয়েছে, ঘড়িটা এখনও সেট করা হয়নি, কারণ ঠিকও নেই, টাইমটাও ঠিক করতে হবে। তোমাদের দাদাভাই আসলে ঘড়িটা দেয়ালে লাগানোর ব্যবস্থা করবো। ঠিক আছে, তো চলো ওই ঘরে গিয়ে তারপরে দেখাচ্ছি। কথা হচ্ছে অনেক দিন তো ওই ঘরটা দেখানো হয় না, চলো ওই ঘরে পরিষ্কার করতে করতে গল্প হবে। ঠিক আছে, চলো। এমনই হয়, দেখবি যখন দুটো জায়গা হয়ে যায় না, একটা জায়গা কোনো না কোনোভাবে কিন্তু ফাঁক রয়ে যায়। সকালবেলায় সেই যে শুয়ে গেছি ঘুম থেকে উঠে, আর এদিকে আসা হয়নি, না পর্দাটা খোলা হয়েছে, না ঘরটা ঝাঁট দেওয়া হয়েছে। সকালবেলা করে হয়ও না, জানো তো, ওই দিকের কাজগুলো করতে করতে এই দিকে আসা হয় না। ওই দিকের সমস্ত কাজকর্ম শেষ করে যখন আমি স্নান করার আগে, তখন এই ঘরে আসি, ঘরটা ঝাঁট দিয়ে তারপরে মুছে টুছে একেবারে গিয়ে স্নান করি। তবে এই ঘরেই তো আমার সমস্ত জিনিসপত্র, সেটা তো তোমরা জানোই। এখন তো এই জিনিসপত্র আর ওই দিকে যাচ্ছে না, তো এগুলোকে যদি একটু পরিষ্কার না রাখি, মানে নিজেরই কেমন লাগে, এতটা ধুলো নোংরা পড়ে যায়। তবে ইঁদুরের উৎপাতটা হয়তো আমি চোখের ওপরে দেখতে পাচ্ছি না, কিন্তু এখন আমি পরিষ্কার করতে এসে দেখতে পাচ্ছি যে এত নোংরা হয়েছে। ভাবলাম একবার দেয়ালের চাদরগুলো তুলবো, তারপরে ভাবলাম না থাক, দেয়ালের চাদরগুলো এখন তুলতে গেলে মনে হবে বেড়া ঠেরা সমস্ত কিছু ঝাড়ি। তো এখন আর গরমের মধ্যে এত ইচ্ছে করছে না, আজকে ওপর থেকে পরিষ্কার করে রাখি, তো এরপরে একদিনকে পুরো ভালো মতো ধরবো। তো দেখো ফুল ঝাড়ুটা দিয়ে ভালো করে পুতুল টুতুলগুলো সব ঝেড়ে দিলাম, আর এইদিকেও আলনার ওপর টোপরগুলো সব ঝেড়ে দিলাম। এগুলো তো আমার প্রত্যেক দিনের কাজ ছিল, আর এখন সত্যি কথা এইগুলো প্রত্যেক দিন করা হয় না, বুঝতেই তো পারো, দুটো জায়গার কাজ করা কিন্তু একটা দিনে সম্ভব না। গতকাল শুয়েছিলাম, শুলে তো আমরা খাটের ওই পায়াটা দিয়ে তোমাদের বলি না ওই কম্বল কাঁথাগুলো দিতাম,
তো কম্বল কাঁথা তো সব ওই ঘরে রয়েছে, আর ওগুলো টেনে নিয়ে আসিনি, এই চাদরটা দিয়ে ওই পাশটা আটকে দিয়েছিলাম। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখো। আর আলনায় যেই জামাকাপড়গুলো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদিভাই তুমি আলনার জামাকাপড়গুলো কি ব্যবহার করো না? না গো, সত্যি কথা বলতে আলনার জামাকাপড়গুলো আমার খুব একটা ব্যবহার করা হয় না, কারণ যেগুলো ব্যবহার করি সেগুলো তো আমার সবসময় হাতের কাছেই থাকে। আর এখন তো ওই ঘরে টেবিলটা নিয়ে গেছি, ওখানেই থাকে। আলনায় আমার খুব একটা বেশি জিনিস রাখিও না, আমার এই পুরনো নাইটি ফাইটি পা পোছা টোছা যেগুলো বানাবো করে রেখেছি সেগুলোই রাখি। আলনায় খুব একটা জিনিস থাকে না আমার, আগাগোড়াই মানে আলনা জিনিসটা আমার খুব ভালো লাগে জানো তো, তো সেই কারণেই আমি ঘরে রাখি। পরেও ইচ্ছে আছে এই আলনাটা না, পরে একটা স্টিলের আলনা কেনার ইচ্ছে আছে, এখন না। মেয়ের বইয়ের র্যাকটা খালি করলাম দেখো, না হলে আমার রান্নাঘরে খুব অসুবিধা হচ্ছে। মশলাপাতির কৌটোগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকছে, গুছিয়ে যতই রাখি মানে বারবার করে এই দিককার জিনিস ওই দিক হয়ে যাচ্ছে। তো মেয়ের বইটা আমি জায়গা করে দিলাম, আমাদের শোকেসের ওপরটা তো পুরো ফাঁকা হয়ে গেছে, শোকেসের ওপরের জায়গাটায় আমি মেয়ের পড়ার বই খাতাগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। আর এই ঠাকুরের জায়গাটা দেখো, এটা তো তোমাদের আগেই বলেছি, ঠাকুর যেহেতু সব আমার নতুন ঠাকুর ঘরে চলে গেছে, তো ঠাকুরের জায়গাটাও ফাঁকা হয়ে গেছে। দেখলাম এই জায়গাটা ফাঁকা আছে যখন, তাহলে পুতুল টুতুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি। আর মা লক্ষ্মীর ছবিটা কিন্তু আমি এই ঘরেই রেখে দিয়েছি, তো এই ঘর থেকে মা লক্ষ্মীর ছবিটা নিয়ে যাইনি। আমার আগের যে মা লক্ষ্মীর ছবি ছিল ওটা কিন্তু আমার নতুন ঠাকুর ঘরে বসিয়েছি। তো পুতুল দিয়ে আর এখানে দেখো ওই যে ফুলদানিটা দিয়ে সুন্দর করে এই জায়গাটা সাজিয়ে দেব, দেখতেও ভালো লাগবে যতই না থাকি ঘরে। দুটো ঘরই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগবে। আর রাত্রিবেলা করে যেহেতু শুই, আর আমার ম্যাক্সিমাম এই ঘরে আসতেই হয়, কারণ এই যে মেয়ে পড়তে যায়, মেয়ের বই খাতা, আমরা ধরো কোথাও গেলাম ভালো জামা কাপড় বার করতে গেলে সবই আমার এই ঘরে। তো সব থেকে বেশি প্রবলেম একটা জিনিসে হচ্ছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, সেটা হচ্ছে শোয়া। সারাদিন ধরো ওখানে থাকছি, শুচ্ছি, বারবার করে এই নিচে শোয়া ওঠা এতটা কষ্ট হচ্ছে। আগে বেশ ভালো লাগতো, আগে যখন ঘরে খাট ছিল, খাটে এক বেলাও শুতাম না, সারাদিন মেঝেতেই শুতাম। এখন আস্তে আস্তে বুঝতে পারছি যে সত্যি বয়স হচ্ছে। কোমর পিঠ প্রচণ্ড ব্যথা, মেঝেতে শুয়ে থাকলে তখন মনে হয় আর উঠে দাঁড়াতে আমার এতটা কষ্ট হয়। তো যাই হোক, খাটটাও এখন নেব না, আমি কটা দিন অপেক্ষা করেই যাচ্ছি যে ঘরটা অন্তত রং করে নিই, তারপরে ঘরের মধ্যে জিনিসপত্রগুলো রাখলে আর নাড়াচাড়া করতে হবে না। তোমরা অনেকেই বলেছো কেন ঘর রং করার কি দরকার, ঘরটা তো সাদাই ভালো আছে। দেখো ভিডিওতে যতটা সুন্দর লাগে না সাদা জিনিসটা, ততটা কিন্তু ভালো না লাগে না জানো তো চোখের ওপরে। এখনই আমার দেয়ালে নানা দিকে কত জায়গায় কত দাগ পড়ে গেছে, সামনে দিয়ে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। আর সাদা জিনিসটা সত্যি কথা আমার খুব একটা পছন্দও না, কারণ এখন এই নিত্য নতুন একটু ভালো লাগবে, তারপরে কিন্তু আর ওটার মধ্যে সেই চমকটা থাকবে না। আর রং করে যদি একেবারে নিই তারপরে জিনিসপত্র ঢোকাই, তাহলে কিন্তু আমার খাটনিটাও কম হবে। তো সব বিবেচনা করেই এখন আর খাটগুলো ঢোকাচ্ছি না। বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। আর সব থেকে বড়ো যেই বিষয়টা আমার এই ঘর থেকে বার করার ছিল সেটা হলো আমার মপটা। তোমরা অনেকেই কমেন্ট করে বলছো দিদিভাই তুমি এইভাবে নিচু হয়ে পুছো না, মপ দিয়ে পোছো। মপ তো আমার আছেই, তবে কি বলো তো নতুন ঘরের মেঝেটা এখনও তো একটু খড়খড়ে আছে, জানি না মপ দিয়ে সুন্দর করে মোছা হবে কি না, তবু আজকে আমি বার করে রাখলাম। আর র্যাকটাকেও খালি করেছি। আর এদিকে আলুর ঝুড়িটা, আলু পেঁয়াজগুলো রাখতে অসুবিধা হচ্ছে, তো সেই কারণে ওই তিনটে জিনিস বার করলাম, ওগুলোকে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করব। ঘরে না থেকে সমস্ত কিছু ওলটপালট হয়ে গেছে। এই আমার মশলার তাকটা দেখতে পাচ্ছ, এই মশলার তাকটা পুরো পেছন দিয়ে ইঁদুরে বড় বড় করে দুটো তিনটে ফুটো করে দিয়েছে। রাত্রিবেলা করে ঘরে থাকা হয় না, আর লাইট টাইট নেবানো থাকে, ইঁদুর তো মহা আনন্দে এটার ভেতরে তাণ্ডব চালায়। দুটো তিনটে কৌটো পুরো কেটে দিয়েছে। আর তারপরে দেখলাম না এইখানে আর রাখা যাবে না, যত আমার মশলাপাতি আছে সমস্ত কিছু নিয়ে নিলাম যেগুলো প্রয়োজন, আর যেইগুলো দেখলাম প্রয়োজন না টুকটাক একটু সেট্টু আছে, তো সেগুলোকে আমি আলাদা বক্সের মধ্যে শিফট করে দিলাম, কারণ ওই দিকের বক্সটা কাটেনি, এই পাশের বক্সটা কেটে দিয়েছে। আর আমাদের বক্সটা এমনভাবেই তৈরি করা যে একদিক থেকে ঢুকলে আরেক দিক থেকে বেরোতে পারবে না।
এদিকে বিছানার চাদর টাদর সমস্ত কিছু বার করে নিলাম। আর রান্নাঘরে দেখেছো আমার শাশুড়ি মায়ের ঘরটা কিন্তু ভালোই বড়। আমাদের নতুন ঘরের থেকেও কিন্তু আমার শাশুড়ি মায়ের ঘর বড়, বারান্দাটাও বড়ই। বারান্দায় তো এখন কিছুই নেই, সিলিন্ডারটা আছে আর জুতোর র্যাকটা আছে আর মনার সাইকেলটা থাকে। তো ভাবছি আমাদের ওই দিককার সিঁড়ির তলায় আমাদের অনেকগুলো চেয়ার আছে, তোমাদের দাদাভাই আসলে ভাবছি চেয়ারগুলোকে ঢুকিয়ে দেবো। কোন সময় কোন দিন বৃষ্টি নেমে যাবে আর চেয়ারগুলো সব ভিজে যাবে, ভাবলাম বারান্দাটা যখন ফাঁকাই আছে চেয়ারগুলোকে ঢুকিয়ে রেখে দেব। ঘরটা ঝাঁট দিলাম আর কত নোংরা বেরিয়েছে আজকে ঘর থেকে। তো এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে একেবারে ভাবছি মুছে নেব, মুছে টুছে তারপরে কলপাড়ের ওদিকে তো জল ভরাই আছে, এখন প্রায় 1:45 মতো বাজতে যায়। তো ওই কটা জিনিস ধুয়ে তারপরে আমি স্নান করব। দেখলাম যা জল আছে, এখন এই জামা কাপড়গুলো যদি কাচতে বসি তাহলে এই জিনিসপত্র ধুয়ে ঠুয়ে আমার আর স্নান করা হবে না। ট্যাঙ্কের জল যদিও বা আছে, কিন্তু এই গরমে গরম ট্যাঙ্কের জল দিয়ে স্নান করতে একদম ইচ্ছে করে না। এখন আমি কি করব বলো তো, বাথরুমের ভেতর থেকে বালতি বালতি করে জল নিয়ে আসব, কারণ আমাদের ট্যাঙ্কের কল একটাও আমরা বাইরে কলপাড়ে লাগাইনি। কারণ কি বলতো, বাড়িতে যখন তখন থাকবো না, কেউ যদি শয়তানি করে ট্যাঙ্কের কলটা খুলে দিয়ে চলে যায় সব জল ট্যাঙ্কের খালি হয়ে যাবে। সেটা ভেবেই এইবার আর কলের যখন কাজ করেছি বাইরে ট্যাঙ্কের কলের লাইনটা করিনি। আগে যখন আমাদের পাঁচিল দেওয়া পুরো সামনে গেট ঠেট ছিল, তোমরা অনেকেই দেখেছো আমার আগের বাড়ি, তো তখন কিন্তু আমাদের ট্যাঙ্কের কলই লাগানো ছিল, ডাইরেক্ট কলও ছিল, তখন অসুবিধা হতো না, কোথাও যেতাম টেতাম গেটে তালা দিয়ে চলে যেতাম। আর এখন তো পুরো একদম রাস্তার সামনেই এটা পুরো খোলা, তো সেই কারণে নেই। এখন বাথরুম থেকে বালতি করে করে জল নিয়ে এসে এই র্যাকগুলো সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। আজকে আর হবে না, শরীর আর দেবে না, এগুলো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রাখলাম, রান্নাঘরে কালকে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর এই র্যাকগুলো জানো তো কী হয়, বারবার এমন ধুলো ঢুকে যায়, আর এই পায়াগুলো তো এত দুটো পায়া পুরো ঢিলা হয়ে গেছে। তো ভাবছি এখন আপাতত এই র্যাকের মধ্যেই থাক, পরে আমি অন্য কিছুর ব্যবস্থা করব। তবে আলুর ঝুড়িটা একটু সন্দেহ আছে আমার ওই তাকের নিচে ঢুকবে নাকি, তো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে দেখছি কোথায় কি রাখা যায়। তো এতটা গরম লাগছে, আমি তো পুরো ভিজেই গেছি। তো মেয়েকে বলছিলাম, আর আজকে রান্নাবান্না কোনো চাপ নেই, কারণ সকালেই তোমাদের বললাম যে আজ সকালবেলা গোলা রুটি খেয়েছি, আর গতকালকে ভাত করেছিলাম, অনেক ভাত রয়েছে। মেয়ে বলল পান্তা ভাত খাবে, আর আমিও দেখলাম অতটা ভাত ফেলে দেওয়ার কোনো মানেই হয় না। তো মা মেয়ে দুজনে যদি দুপুরবেলা পান্তা ভাত খেয়ে নিই তাহলে এই বেলাটা রান্না করতে হবে না, রাত্রিবেলায় আবার যা হোক দুজনের জন্য করে নেব। মপটা এতদিন ধরে ঘরে পড়ে থেকে থেকে পুরো নোংরা হয়ে একদম এর রং পাল্টে গেছে। ভালো করে এখন মপটা মাজবো, আর মপের হ্যান্ডেলটা যেটা লাঠিটা আছে ওটাও ভালো করে মেজে নেব। মেজে সিঁড়ির ঘরটা আরেকবার ধুয়ে আমি স্নান করব। আলুটা তো সকালবেলায় কেটে ফেলেছিলাম, আমি কাজের ফাঁকেই আলু ভাজার জন্য আলু কেটে রেখেছিলাম। তো আমি আস্তে আস্তে দেখি মেয়ে গ্যাস জ্বালিয়ে আলু ভাজা করে নিয়েছে। তো তারপরেই এসে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছে সমস্ত কাজ সেরে ঘরে আসতে আসতে। তো দুজনের জন্য এই যে পান্তা ভাত বেড়ে নিচ্ছি, আর সঙ্গে নিয়েছি লঙ্কা পেঁয়াজ আলু ভাজা। ব্যাস এইভাবেই আজকের দিনটা শেষ করলাম, কারণ এরপর থেকে তো আর কোনো কাজই থাকে না সংসারে। তারপরে মা আর মেয়ে দুজনের জন্য একটু রান্নাবান্না, ওই বিকেলে একটু সেদ্ধ ভাত করেছিলাম, ব্যাস। আর এই যে এখন একটা টিভি দেখতে দেখতে আজকের মতো দিনটা এখানেই শেষ করলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।